আভিজাত্য আর দারিদ্র্যের মাঝে কি কখনো ভালোবাসার সেতু তৈরি হতে পারে, নাকি সমাজের তৈরি করা উঁচু নিচু দেওয়াল দুটি হৃদয়কে চিরকালের জন্য আলাদা করে দেয়? ভাগ্যের এক অদ্ভুত খেলায় যখন দুই ভিন্ন জগতের মানুষ একে অপরের মুখোমুখি হয়, তখন জন্ম নেয় এক অনবদ্য গল্পের, যেখানে থাকে অভিমান, থাকে না বলা অনেক কথা, আর থাকে দূর থেকে ভালোবেসে যাওয়ার এক অদ্ভুত জেদ। আসুন, আজ আপনাদের এমন এক আবেগ ঘন যাত্রায় নিয়ে যাই, যেখানে এক অপ্রত্যাশিত ধাক্কা বদলে দিয়েছিল দুটি জীবনের পুরো গতিপথ। চলুন, হারিয়ে যাই এক অসম প্রেমের অমর উপাখ্যানে। এটি দেরাদুন শহরের এক মন ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে শহরের এক জরাজীর্ণ প্রান্তে বাস করা এক তরুণ প্রতিদিন অভাবের সাথে এক অসম লড়াই লড়ছিল। ছেলেটির নাম আরিয়ান। সেদিন সকালের পরিবেশ ছিল ভীষণ ব্যস্ততাপূর্ণ। সেন্ট জেভিয়ার্স একাডেমির প্রথম ঘণ্টার অ্যালার্ম বেজে ওঠার ঠিক আগ মুহূর্ত। ছাত্রছাত্রীরা যে যার ক্লাসরুমের দিকে তড়িঘড়ি করে পা বাড়াচ্ছিল। সেই তুমুল ভিড়ের মাঝখান দিয়েই আরিয়ানও হাঁপাতে হাঁপাতে স্কুলের বিশাল গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। তার পরনের স্কুল ড্রেসটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও বেশ পুরনো এবং বিবর্ণ ছিল। পায়ের জুতোজোড়াও ছিঁড়ে ক্ষয়ে গিয়েছিল, কিন্তু তার দুই চোখে জ্বলজ্বল করছিল এক অন্যরকম জেদ আর অদম্য স্বপ্নের দীপ্তি। ক্লাসে পৌঁছতে আরিয়ানের বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই সে প্রায় দৌড়েই সিঁড়ির ধাপগুলো পার হচ্ছিল। আর ঠিক সেই তাড়াহুড়োর মাঝেই প্রচণ্ড জোরে তার কাঁধ গিয়ে ধাক্কা খেল আরেকজনের সাথে। অপ্রত্যাশিত সেই ধাক্কায় মেয়েটি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে টলে পড়ল, আর তার হাতের দামি বইগুলো সজোরে ছিটকে মেঝেতে ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে আশেপাশের করিডোরে দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রী একদম হতবাক হয়ে নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান ভীষণ ঘাবড়ে গিয়ে সাথে সাথেই বিনীত স্বরে বলে উঠল, আমি অত্যন্ত দুঃখিত। বিশ্বাস করুন, আমি একদমই ইচ্ছে করে এমনটা করিনি। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য সে যেইমাত্র চোখ তুলে ওপরের দিকে তাকালো, তার মুখের রেখাগুলো ভয় আর আতঙ্কে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি স্কুলের আর 10টা সাধারণ মেয়ের মতো কেউ ছিল না। সে ছিল তানিয়া চৌধুরী, পুরো সেন্ট জেভিয়ার্স একাডেমির সবচেয়ে বিত্তবান, সবচেয়ে আধুনিক এবং পুরো স্কুল জুড়ে সবচেয়ে বেশি চর্চায় থাকা অহংকারী এক মেয়ে। তানিয়া তার রাগে জ্বলতে থাকা তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে আরিয়ানের দিকে এমনভাবে তাকালো যেন তাকে ভস্ম করে দেবে। তার ভরসা চেহারায় রাগের আভা স্পষ্টভাবে জানান দিচ্ছিল যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তার বিন্দুমাত্র সহ্য হয়নি। এত বড় সাহস কি করে হয় তোমার, আমার গায়ে ধাক্কা লাগানোর? তানিয়া অত্যন্ত চড়া এবং কর্কশ গলায় চিৎকার করে উঠল। তার এমন প্রতিক্রিয়া দেখে আশেপাশে ভিড় করে থাকা শিক্ষার্থীরা ধীরে ধীরে আরিয়ানকে নিয়ে ব্যঙ্গাত্মক হাসি হাসতে শুরু করল। আরিয়ান নিজেকে সামলে নিয়ে আবারও অত্যন্ত শান্ত ও বিনম্র গলায় উত্তর দিল, আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে। আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে খেয়াল করিনি। তানিয়া চরম বিরক্তি নিয়ে মেঝে থেকে নিজের বইগুলো কুড়িয়ে নিতে নিতে তাচ্ছিল্যের সুরে বলল, তোমাদের মতো নিচু স্তরের মানুষদের সবসময় এমন অহেতুক তাড়াহুড়োই থাকে, কিন্তু আদব কায়দা বা ম্যানার্স বলতে যে পৃথিবীতে কিছু আছে, সেটা তোমাদের অভিধানেই নেই। তানিয়ার মুখে এমন অপমানজনক কথা শুনে করিডোরের কিছু বখাটে ছেলেমেয়ে আরও জোরে হা হা করে হাসতে শুরু করল। আরিয়ান অপমানে কয়েক মুহূর্তের জন্য একেবারে নিশ্চুপ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তার মলিন চেহারায় অপমানিত হওয়ার তীব্র কষ্ট খুব স্পষ্টভাবে ফুটে উঠেছিল, কিন্তু সে প্রতিবাদ করে টুং শব্দটিও উচ্চারণ করল না। সে অত্যন্ত ধীর গতিতে কেবল নিজের মাথাটা নিচু করে নিল এবং কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। সে অনেকটা দূরে চলে যাওয়ার পরেও তার কানে পেছন থেকে ভেসে আসা সেই বিদ্রূপের হাসির শব্দগুলো আঘাত করতে থাকল। তানিয়া অবাক দৃষ্টিতে তাকে নিঃশব্দে চলে যেতে দেখল, আর তার জীবনে প্রথমবারের মতো তার অহংকারী মনে একটি অদ্ভুত এবং অজানা প্রশ্ন উঁকি দিল। এই ছেলেটি তো স্কুলের অন্য সব ছেলেদের মতো একটুও নয়, সে কেন প্রতিবাদ করল না? সেই অস্বস্তিকর দিনের পর স্কুলের বাইরের পরিবেশ দেখতে একদম স্বাভাবিক মনে হলেও আরিয়ানের মনের ভেতরে নীরব এক ঝড় বয়ে যাচ্ছিল। সেদিন স্কুল ছুটির পর সে অন্য সবার মতো সোজা নিজের বাড়িতে ফিরে গেল না। সে দ্রুত পায়ে শহরের এক পুরনো ও অবহেলিত পাড়ার দিকে হাঁটা ধরল। সেখানে একটি ছোট, জরাজীর্ণ আর ভাঙাচোরা কুঁড়ে ঘর ছিল, আর সেটাই ছিল আরিয়ানের মাথা গোজার একমাত্র আশ্রয়। ভাঙা দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখতেই সে দেখল যে তার বৃদ্ধ বাবা রহমত আলী প্রচণ্ড কাশতে কাশতে একটি ভাঙা তক্তপোষের ওপর শুয়ে কষ্ট পাচ্ছেন। বাবা, তুমি কি আজ তোমার ওষুধগুলো খেয়েছ? আরিয়ান ভীষণ চিন্তিত মুখে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল। রহমত আলী
তার দুর্বল মুখে একচিলতে ম্লান হাসি ফুটিয়ে বললেন, ওষুধ কেনার মতো টাকা কোথায় ছিল রে বাপ, আজ আর ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে আনতে পারিনি। কথা শোনার পর আরিয়ান বেদনায় কিছুক্ষণের জন্য একদম নির্বাক হয়ে গেল। বাবার এমন করুণ অবস্থা দেখে তার চোখের কোণে জল জমতে শুরু করল, কিন্তু সে অত্যন্ত দ্রুততার সাথে নিজেকে সামলে নিয়ে চোখের জল লুকিয়ে ফেলল। নিজের পুরনো স্কুল ব্যাগটা একপাশে অযত্নে নামিয়ে রেখে সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি কাজে যাচ্ছি। একটু কাজ করে আমি আজ যেভাবেই হোক তোমার জন্য ওষুধ ঠিকই নিয়ে আসব। রহমত আলী নিজের দুর্বল হাত বাড়িয়ে ছেলেকে থামানোর আপ্রাণ চেষ্টা করলেন। তুই আগে তোর নিজের পড়াশোনাটা ঠিকমতো কর। মনে রাখবি, এই শিক্ষাই হলো তোর জীবনের একমাত্র আসল শক্তি। আরিয়ান বাবার হাত ধরে অত্যন্ত আবেগমাখা ধীর গলায় বলল, আমি আমার পড়াশোনাটাও ঠিকমতোই চালিয়ে যাব বাবা, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ করে তোলাটা আমার কাছে এখন সবচেয়ে বেশি জরুরি। এই কথাগুলো বলেই সে আর এক মুহূর্তও দেরি না করে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। সেদিন গোধূলি লগ্ন থেকে শুরু করে গভীর সন্ধ্যা পর্যন্ত আরিয়ান বাজারের একটি ছোট মুদি দোকানে হাড় ভাঙা খাটুনি খাটল। সে নিজের কাঁধে করে চাল ডালের ভারী বস্তা টানল, দোকানের তাকগুলোতে জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখল, এবং এত সব পরিশ্রমের বিনিময়ে সে সামান্য কিছু মজুরি পেল। সেই ঘামে ভেজা টাকাগুলো দিয়ে রাত যখন বেশ গভীর, তখন সে হাতে করে ওষুধের প্যাকেট নিয়ে বাড়ি ফিরল। সে পরম মমতায় তার অসুস্থ বাবাকে ওষুধ খাইয়ে দিল এবং তারপর নিজে চুপচাপ ঘরের এক অন্ধকার কোণে গিয়ে নীরবতায় ডুবে বসল। সারাদিনের অমানুষিক পরিশ্রমে তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তার সেই উজ্জ্বল দুই চোখে একটি সুন্দর ভবিষ্যতের আশা তখনও নিভু নিভু করে জ্বলছিল। ঠিক একই সময় শহরের অন্য প্রান্তে তানিয়া তার বিলাসবহুল রাজপ্রাসাদের মতো বাড়ি চৌধুরী ম্যানশনে নিজের দামি সোফায় বসেছিল। তার সামনের ডাইনিং টেবিলে দেশ বিদেশের নানা রকমের সুস্বাদু খাবারের পসরা সাজানো ছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তার মনোযোগ যেন অন্য কোনো এক অজানা জগতে হারিয়ে গিয়েছিল। তার সবচেয়ে কাছের বান্ধবী স্নেহা তার এই আনমনা ভাব খেয়াল করে জিজ্ঞেস করল, কি ব্যাপার তোর, আজ সারাক্ষণ তুই এমন চুপচাপ মেরে আছিস কেন? তানিয়া কিছুটা সময় নিয়ে খুব ধীরে ধীরে উত্তর দিল, আজ সকালে স্কুলের করিডোরে একটা সাধারণ ছেলে আমার সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়েছিল। স্নেহা এই কথা শুনে খিলখিল করে হাসতে হাসতে বলল, তো এতে এত ভাবার কি আছে, এমনটা তো রোজই কারো না কারো সাথে হয়। তুই তো নিশ্চয়ই তোর স্বভাব মতো তাকে কড়া কথা শুনিয়ে একেবারে তুলোধনা করে দিয়েছিস, তাই না? তানিয়া একটু আমতা আমতা করে থেমে গিয়ে বলল, হ্যাঁ তা তো শুনিয়েছি, কিন্তু ছেলেটা না একটু অন্যরকম ছিল। স্নেহা তাচ্ছিল্যের সাথে ঠাট্টা করে বলল, আরে রাখ তো তোর এসব কথা, ওই সব রাস্তার ছেলেদের এত বেশি পাত্তাই দিবি না কখনো। তানিয়া স্নেহার কথার আর কোনো উত্তর দিল না, সে চুপ করেই রইল, কিন্তু তার মনের পর্দায় বারবার সেই একই মলিন চেহারাটা ভেসে উঠছিল। আরিয়ানের সেই নীরব মুখশ্রী, তার চোখের গভীরে লুকিয়ে থাকা না বলা সেই তীব্র কষ্ট, সেই অদ্ভুত নীরবতা, আর সর্বোপরি তার সেই অন্যরকম এক মাথা উঁচু করা আত্মসম্মান বোধ। পরের দিন সকালে স্কুলে পৌঁছে তানিয়া একটু দূর থেকেই করিডোরে আরিয়ানকে দেখতে পেল। সে স্কুলের বিশাল লাইব্রেরির দরজার বাইরে অত্যন্ত বিনম্র ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সে তার পড়াশোনার জন্য জরুরি একটি রেফারেন্স বই ধার চাইছিল। লাইব্রেরিয়ান বেশ রুক্ষ গলায় তাকে বলে দিলেন, তোমার তো এই মাসের ফিজ এখনো জমা পড়েনি, তাই নিয়ম অনুযায়ী তোমাকে কোনো বই দেওয়া সম্ভব নয়। আরিয়ান অত্যন্ত কাকুতি মিনতি করে ধীর গলায় বলল, স্যার, আমি আগামী কয়েকদিনের মধ্যেই পুরো টাকাটা জমা করে দেব, কিন্তু আমার এখন এই বইটা খুবই প্রয়োজন। কিন্তু সেই পাষাণ লাইব্রেরিয়ান আরিয়ানের কথায় কান না দিয়ে সরাসরি মুখের ওপর তাকে না করে দিল। আরিয়ান আর কোনো কথা না বাড়িয়ে বুক ভরা হতাশা নিয়ে চুপচাপ সেখান থেকে মাথা নিচু করে সরে গেল। এই পুরো দৃশ্যটা তানিয়া অনেকটা দূরে একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টে দেখছিল। নিজের অজান্তেই তার মন থেকে প্রথমবারের মতো সেই মিথ্যে অহংকারের আবরণ কিছুটা খসে পড়ল এবং তার জায়গায় অন্য এক অজানা অনুভূতি জায়গা করে নিল, এক ধরনের অদ্ভুত এবং হালকা দুশ্চিন্তা। সেই দিনের পর তানিয়া প্রথমবারের মতো নিজের মনের গভীরে গভীরভাবে অনুভব করতে পারল যে গতকাল সকালে যে ছেলেটিকে সে ভরা করিডোরের সবার সামনে এত জঘন্যভাবে অপমান করেছিল,
সেই ছেলেটি আসলে জীবনের এমন এক কঠিন এবং নীরব লড়াই লড়ছে যা বাইরের কারো চোখে সহজে ধরা পড়ে না। আর ঠিক সেই চরম উপলব্ধির মুহূর্তেই তানিয়ার পাথরের মতো কঠিন হৃদয়ে কিছু একটা অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। কিন্তু আরিয়ানের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না যে তার আর তানিয়ার মাঝে ঘটে যাওয়া সেই আকস্মিক একটা ছোট্ট ধাক্কা এবার তার পুরো জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। পরের দিন স্কুলের সকালের পরিবেশ অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কোলাহল মুখর ছিল, কিন্তু তানিয়ার নিজের ভেতরের জগৎটাতে যেন কিছু একটা আমূল বদলে গিয়েছিল। সে তার জীবনে প্রথমবারের মতো নিজের আবেগ আর বিবেকের সাথে এক অদ্ভুত লড়াই করছিল। ক্লাস শুরু হওয়ার ঘণ্টা বাজার বেশ কিছুক্ষণ আগে সে খুব চুপচাপ পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে গেল, ঠিক সেই জায়গাটায় যেখানে সে গতকাল সকালে আরিয়ানকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিছুক্ষণ পার হতেই দেখা গেল আরিয়ানও ধীর পায়ে সেখানে এসে উপস্থিত হল। সে আজও তার চোখের কোণে সেই একই বই পাওয়ার ক্ষীণ আশা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে লাইব্রেরিয়ানকে আর নতুন করে কিছু অনুরোধ করল না। সে কেবল বইয়ের তাকের কাছে চুপচাপ দাঁড়িয়ে কাঙ্ক্ষিত বইগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তানিয়া কিছুটা দূর থেকে তাকে এই অবস্থায় দেখে আর এক মুহূর্ত দেরি না করে সোজা লাইব্রেরিয়ানের ডেস্কে চলে গেল। সে অত্যন্ত ধীর এবং নিচু স্বরে নির্দেশ দিল, স্যার, এই নির্দিষ্ট বইটি আপনি এখনই আমার অ্যাকাউন্টের নামে ইস্যু করে দিন। লাইব্রেরিয়ান তানিয়ার মতো ধনী ছাত্রীকে কোনো প্রকার বাড়তি প্রশ্ন করার সাহস না পেয়ে সাথে সাথেই বইটি তাকে দিয়ে দিল। তানিয়া নিঃশব্দে সেই বইটি হাতে নিল এবং দ্রুত পায়ে লাইব্রেরির বাইরে বেরিয়ে গেল। আরিয়ান যখন কিছুক্ষণ পর হতাশ হয়ে পেছন দিকে ঘুরে তাকাল, সে বিস্ময়ের সাথে দেখল যে তার ঠিক পায়ের সামনেই সেই কাঙ্ক্ষিত বইটি পড়ে আছে। সে অবাক চোখে চারপাশটায় এদিক ওদিক তাকাল, কিন্তু সেখানে তখন আর কেউ উপস্থিত ছিল না। তার বুঝতে একটুও বাকি রইল না যে কেউ একজন ইচ্ছাকৃতভাবেই এই সাহায্যটুকু করেছে। সে পরম যত্নে বইটি মাটি থেকে তুলে নিল এবং এতদিনের কষ্টের মাঝে প্রথমবারের মতো তার মলিন চেহারায় এক চিলতে প্রশান্তির হালকা একটা হাসি ফুটে উঠল। এভাবেই সময় তার নিজস্ব গতিতে ধীরে ধীরে এগোতে লাগল। তানিয়া এখন প্রায় প্রতিদিনই সবার অলক্ষ্যে দূর থেকে আরিয়ানকে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে খুব সূক্ষ্মভাবে খেয়াল করত যে কিভাবে ছেলেটি সবসময় নিজের পড়াশোনা আর বেঁচে থাকার তাগিদে কিছু না কিছু কাজ করতে থাকে, কিভাবে এত অভাব আর কষ্টের মাঝেও সে কখনো কারো কাছে নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করে না, আর কিভাবে সে কারো করুণা না নিয়ে সবকিছু নিজের একক শক্তিতে অর্জন করতে চায়। একদিন ক্লাসে বিজ্ঞান শিক্ষক হঠাৎ করেই একটি কড়া ঘোষণা দিয়ে বললেন, আগামীকাল সবাইকে যে কোনো মূল্যে বিজ্ঞান প্রজেক্ট জমা করতে হবে। যে ছাত্র বা ছাত্রী এটি জমা করতে ব্যর্থ হবে তাকে সরাসরি এই বিষয়ে ফেল বলে ধরে নেওয়া হবে। এই আকস্মিক ঘোষণায় পুরো ক্লাসের ছাত্রছাত্রীদের মাঝে এক তুমুল হইচই আর আতঙ্কের সৃষ্টি হল। তানিয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাথেই নিজের তৈরি করা চমৎকার প্রজেক্টটি স্যারকে দেখাল, কারণ সেটি সে আগে থেকেই গৃহশিক্ষকের সাহায্যে তৈরি করে রেখেছিল। কিন্তু তার উদ্বিগ্ন নজর গিয়ে পড়ল একেবারে পেছনের বেঞ্চে বসা আরিয়ানের ওপর। সে একদম চুপচাপ হয়ে পাথর মূর্তির মতো বসেছিল, যেন সে গভীর কোনো চিন্তায় ডুবে গেছে এবং হিসেব মেলাতে পারছে না কিভাবে সে এই অসম্ভবকে সম্ভব করবে। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই আরিয়ান চরম তাড়াহুড়ো করে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। তার কাছে একটি ভালো প্রজেক্ট বানানোর জন্য না ছিল পর্যাপ্ত সময়, আর না ছিল প্রয়োজনীয় কাঁচামাল কেনার মতো কোনো টাকা। সে সোজা দৌড়াতে দৌড়াতে বাজারের সেই মুদি দোকানে গিয়ে পৌঁছালো যেখানে সে প্রতিদিন কাজ করত। হাঁপাতে হাঁপাতে সে দোকানদারকে গিয়ে বলল, কাকা, আজ আমাকে একটু বেশি কাজ করতে দিন, আমার আজ খুব জরুরি কিছু টাকার প্রয়োজন। দোকানদার তার এই অবস্থা দেখে হাসতে হাসতে একটু অবাক হয়েই বলল, আরে বাবা, তুই প্রতিদিন এত ছোট বয়সে নিজেকে এত কেন অমানসিক পরিশ্রম করে ক্লান্ত করিস? আরিয়ান বিস্তারিত কিছু না বলে কেবল এতটুকুই উত্তর দিল, আমার জীবনে এই মুহূর্তে এটা খুব বেশি জরুরি। গভীর রাত অবধি সে ঘাম ঝরিয়ে কাজ করতে থাকল। যখন সে কাজ শেষ করে নিজের বাড়িতে পৌঁছাল, ততক্ষণে তার শরীর চরম পরিশ্রমে একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু সে এক মুহূর্তের জন্যও বিশ্রাম নিল না। সে নিজের ছেঁড়া ব্যাগ থেকে একটি পুরনো ব্যবহৃত খাতা বের করল এবং ঘরের এক কোণে জ্বলতে থাকা একটি ক্ষীণ আলো বিশিষ্ট বাল্বের নিচে বসে সারা রাত জেগে প্রজেক্ট তৈরি করতে শুরু করল। তার ক্লান্তিতে ফুলে ওঠা চোখ দুটো বারবার ঘুমে বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের হাত থামাচ্ছিল না। তার খুব ভালোভাবে জানা ছিল, যদি সে কোনোভাবে এই সুযোগটা হারিয়ে ফেলে
তবে তার পড়াশোনার স্বপ্ন চিরতরে এখানেই শেষ হয়ে যাবে। পরদিন সকালে যখন সূর্য উঠল, আরিয়ান ততক্ষণে নিজের সীমিত সামর্থ্যের মধ্যে প্রজেক্টটি সম্পূর্ণ করে ফেলেছে। কিন্তু সত্যি বলতে, অন্যান্য ধনী ছাত্রদের তুলনায় সেটা দেখতে ততটা আকর্ষণীয় বা ভালো মানের ছিল না। ক্লাসে যখন সবাই অত্যন্ত গর্বের সাথে নিজেদের দামি এবং চকচকে প্রজেক্টগুলো জমা করল, তখন শিক্ষক সেগুলো একে একে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সব শেষে যখন আরিয়ানের প্রজেক্ট জমা দেওয়ার পালা এলো, শিক্ষক সেটি হাতে নিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখলেন এবং সবার সামনেই বলে উঠলেন, এতে তোমার মেহনত বা চেষ্টার কোনো ছাবই আমি দেখতে পাচ্ছি না। এটি অত্যন্ত দুর্বল এবং মানহীন একটি কাজ। স্যারের এই কথা শুনে পুরো ক্লাসের ছাত্রছাত্রীদের মাঝে আবার সেই চেনা উপহাস আর হালকা হাসির গুঞ্জন শুরু হয়ে গেল। আরিয়ান চরম অপমানে নিজের মাথা নিচু করে চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। আর ঠিক সেই সংকটময় মুহূর্তেই তানিয়া নিজের জায়গা থেকে সগর্বে দাঁড়িয়ে পড়ল। স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন, তবে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। শিক্ষক কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালেন এবং বললেন, হ্যাঁ অবশ্যই, বলো তুমি কি বলতে চাও। তানিয়া অত্যন্ত শক্ত এবং স্পষ্ট গলায় বলল, স্যার, আমাদের ক্লাসের সবার কাছে দামি প্রজেক্ট বানানোর মতো সমান রিসোর্স বা আর্থিক সম্পদ থাকে না। কিন্তু তাই বলে তাদের মেহনত বা চেষ্টাকে ছোট করে দেখা যায় না। সেটা সবার সমান হতে পারে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরিয়ানের বানানো এই প্রজেক্টটিতে তার রাতজাগা মেহনত অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তানিয়ার মুখে এমন কথা শুনে পুরো ক্লাসরুম পিনপতন নিস্তব্ধতায় একদম শান্ত হয়ে গেল। শিক্ষক নিজেও কিছু মুহূর্তের জন্য বিস্ময়ে চুপ করে রইলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি তোমার যুক্তির সম্মান রেখে একে ৫ মার্কস দিয়ে দিচ্ছি। আরিয়ান তার জীবনে প্রথমবারের মতো চোখ তুলে সরাসরি তানিয়ার দিকে তাকাল। তার সেই ক্লান্ত চোখে তখন একরাশ বিস্ময় ছিল এবং তার পাশাপাশি লুকিয়েছিল একটি গভীর ও হালকা কৃতজ্ঞতা। মূলত সেই স্মরণীয় দিনের পর থেকেই তাদের দুজনের মাঝে না বলা কথার মাধ্যমে একটি অদ্ভুত আত্মিক সংযোগ তৈরি হতে লাগল। তারা একে অপরের সাথে সামনাসামনি হয়তো খুব বেশি কথা বলতো না, কিন্তু তারা একে অপরের মনকে খুব গভীরভাবে বুঝতে শুরু করেছিল। এর বেশ কিছুদিন পর একদিন স্কুল ছুটির পর সবাই যখন চলে যাচ্ছিল, তানিয়া নিজের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে অনেক সাহস সঞ্চয় করে আরিয়ানের কাছে গিয়ে দাঁড়ালো এবং সরাসরি জিজ্ঞেস করে বসল, আচ্ছা, তুমি সবসময় সবার থেকে আলাদা হয়ে এমন একা একা কেন থাকো? আরিয়ান কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, আসলে একা থাকাটাই আমার জীবনের একটা চিরস্থায়ী অভ্যেস হয়ে গেছে। তানিয়া আবার একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, দেখো, তোমার যদি কখনো কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, তবে তুমি নিঃসংকোচে আমাকে বলতে পারো, আমি অবশ্যই সাহায্য করতে পারি। আরিয়ান এক মুহূর্তেও দেরি না করে সাথে সাথেই উত্তর দিল, না ধন্যবাদ, আমার জীবনে টিকে থাকার জন্য কারো দয়াদাক্ষিণ্য বা সাহায্যের কোনো প্রয়োজন নেই। তার গলার স্বরে তানিয়ার প্রতি বিন্দুমাত্র কোনো রাগ বা ক্ষোভ ছিল না, কিন্তু তাতে লুকিয়েছিল এক অভাবনীয় এবং মজবুত আত্মসম্মানবোধ। তানিয়া এই কথা শুনে একদম চুপ হয়ে গেল। সে তার জীবনে প্রথমবারের মতো এই সত্যটা উপলব্ধি করতে পারল যে জীবনে সব ধরনের সাহায্য মাথা পেতে নেওয়া মানুষ মাত্রই যে ভেতর থেকে দুর্বল হয় তা কিন্তু নয়। ঠিক তেমনি কারো সাহায্য শক্ত হাতে প্রত্যাখ্যান করা মানেই যে সেই মানুষটি খুব অহংকারী হয়, সেটাও একদমই সত্য নয়। কিন্তু তানিয়াও এত সহজে হার মানার পাত্রী ছিল না। সে আরিয়ানের প্রত্যাখ্যানের পরেও চুপচাপ নিজের মতো করে গোপন উপায়ে তাকে প্রতিনিয়ত সাহায্য করে যেতে শুরু করল। কখনো স্কুলের নোটিশ বোর্ডে নাম প্রকাশ না করেই আরিয়ানের বকেয়া ফিস জমা হয়ে যেত, আবার কখনো সে কাউকে ঘুণাক্ষরেও কিছু না জানিয়েই তার দরকারি বইগুলো ঠিকই পেয়ে যেত। আরিয়ান এই অদ্ভুত ঘটনাগুলো দেখে অবাক হতো। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে আড়ালে থেকে এসব কে করছে, কিন্তু তার মন বলতো যে এমন কেউ একজন নিশ্চয়ই আছে যে নিজের পরিচয় সামনে না এনেই তাকে তার এই কঠিন লড়াইয়ে সাহায্য করে যাচ্ছে। এভাবেই দিন কাটছিল। একদিন আরিয়ান কাজ শেষ করে বাড়ি ফিরে দেখল যে তার বাবা রহমত আলীর শারীরিক অবস্থা হঠাৎ করেই ভীষণ খারাপ হয়ে গেছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাড়ার কয়েকজনের সাহায্যে তাকে নিয়ে সোজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল সিটি হসপিটালের দিকে দৌড়াল। এমার্জেন্সিতে ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করার পর গম্ভীর মুখে বললেন, রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক, তার চিকিৎসা অনেক লম্বা সময় ধরে চলবে, আর এই চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। এই কথা শোনা মাত্রই আরিয়ানের পায়ের তলার মাটি যেন সরে গেল। তার পৃথিবীটা এক নিমেষে অন্ধকার হয়ে এলো। সে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ধীরে ধীরে ডাক্তারকে জিজ্ঞেস করল, স্যার, আনুমানিক ঠিক কত টাকা খরচ হতে পারে? ডাক্তার তাকে যে বিশাল টাকার অঙ্ক শোনালেন তা জোগাড় করা আরিয়ানের মতো এক দরিদ্র তরুণের জন্য
একেবারে অসম্ভব একটি ব্যাপার ছিল। পরের দিন সকালে যখন আরিয়ান স্কুলে এলো, সে একদম বাকরুদ্ধ এবং ভীষণ চুপচাপ ছিল। তানিয়া তাকে এই বিষণ্ণ অবস্থায় দেখল এবং তার চেহারা দেখেই সে সাথে সাথে বুঝে গেল যে নিশ্চয়ই তার জীবনে খুব খারাপ কিছু একটা ঘটে গেছে। সে আরিয়ানের কাছে গিয়ে খুব চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আরিয়ান নিজের চোখ দুটো নামিয়ে নিয়ে ভারী গলায় বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। কিন্তু এবার আর তার গলার স্বরে সেই আগের মতো অটুট দৃঢ়তা ছিল না। তানিয়া তার জীবনে প্রথমবারের মতো এই ছেলেটিকে এতটা অসহায়ভাবে ভেঙে পড়তে দেখল। আরিয়ানের এই নীরব কান্না দেখে তানিয়ার নিজের হৃদয়টাও ভেতর থেকে ডুকরে কেঁদে উঠল। সেই রাতে তানিয়া নিজের বিলাসবহুল ঘরের ব্যালকনিতে একলা বসেছিল। তার মাথার ভেতর নানা চিন্তার ঝড় বইছিল। তার সামনে এখন মাত্র দুটো পথ খোলা ছিল, হয় সেই সমস্ত ঝামেলা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সবকিছু এড়িয়ে যাবে, আর না হলে সে নিজের সবটুকু দিয়ে ওই অসহায় ছেলেটিকে সাহায্য করবে, যে জীবনে কখনো কারো কাছে হাত পেতে কিছু যায়নি। সে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়ল এবং অবশেষে নিজের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরের দিন স্কুলে হঠাৎ করেই এই খবরটা দাবানলের মতো ছড়ালো যে কেউ একজন মহানুভব ব্যক্তি আরিয়ানের বাবার সম্পূর্ণ চিকিৎসার জন্য হাসপাতালের ক্যাশ কাউন্টারে পুরো টাকাটাই এককালীন জমা করে দিয়ে গেছে। আরিয়ান এই খবর শুনে আক্ষরিক অর্থেই অবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, আর সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে শহরের এত বড় মানুষ কে হতে পারে যে এই কাজটা করেছে। সে স্কুল থেকে সোজা দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গিয়ে পৌঁছালো। সেখানকার চিফ ডাক্তার তাকে দেখে হাসি মুখে বললেন, বাবা, এবার তুমি নিশ্চিন্ত হতে পারো, আর একদম চিন্তা করো না, আমরা তোমার বাবার মূল চিকিৎসা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আরিয়ানের দু চোখ বেয়ে অঝরে কৃতজ্ঞতার জল গড়িয়ে পড়তে লাগল। সে বারবার শুধু একটা কথাই ভাবছিল, কে সেই দেবদূত? আর ঠিক সেই সময়ে হাসপাতালের এক দূরবর্তী কোণায় একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে তানিয়া অত্যন্ত তৃপ্তির সাথে দূর থেকে আরিয়ানকে দেখছিল। তার চেহারায় এক অসীম স্বস্তির ছোঁয়া ছিল, কিন্তু সেই সাথে তার হৃদয়ের এক কোণে একটা অচেনা ভয়ও কাজ করছিল। কোথাও এই গোপন সত্যিটা যেন কোনোভাবেই আরিয়ানের সামনে প্রকাশ না পেয়ে যায়। ঠিক তখনই তার ঠিক পেছন থেকে তার বান্ধবী স্নেহার তীক্ষ্ণ গলা ভেসে এলো, তানিয়া, এত বড় একটা কাণ্ড তুমিই করেছ, তাই না? স্নেহার গলার আচমকা আওয়াজ শুনতেই তানিয়া চমকে গিয়ে কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তার ফর্সা চেহারায় ধরা পড়ে যাওয়ার কারণে হালকা ঘাবড়ে যাওয়ার স্পষ্ট ছাপ ফুটে উঠছিল। তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছ নাকি তানিয়া? স্নেহা আবার রাগান্বিত স্বরে বলল, রাস্তা থেকে উঠে আসা এক গরিব ছেলের জন্য তুমি এত বড় অঙ্কের টাকা খরচ করে ফেললে। যদি তোমার বাবা আঙ্কেল চৌধুরী কোনোভাবেই খবরটা জানতে পারেন, তবে এর পরিণতি কিন্তু খুব খুব খারাপ হবে। তানিয়া স্নেহার দিকে তাকিয়ে অত্যন্ত ধীরে এবং শান্ত গলায় উত্তর দিল, স্নেহা, পৃথিবীতে সব জিনিস কেবল কাগজে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। কিছু জিনিস মন থেকে ভালোবাসার খাতিরেও করতে হয়। স্নেহা চরম বিরক্তি নিয়ে নিজের মাথা নাড়ল। তুমি দিন দিন পুরোপুরি বদলে যাচ্ছ তানিয়া, আর তোমার এই পাগলামিটা একদমই ঠিক হচ্ছে না। তানিয়া স্নেহার কথার আর কোনো পাল্টা জবাব দিল না। তার নিজেরও খুব ভালোভাবে জানা ছিল যে সে সত্যি সত্যিই ভেতর থেকে পুরোপুরি বদলে যাচ্ছে। ওদিকে হাসপাতালের বেডের পাশে আরিয়ান তার অসুস্থ বাবার হাত ধরে বসেছিল। কিছুক্ষণ আগে ডাক্তারের বলা কথাগুলো বারবার তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তার মনের সমস্ত মনোযোগ যেন অন্য কোথাও পড়েছিল। সে বারবার শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিল, কে আমার বিপদের দিনে এত বড় একটা সাহায্য করল, আর সে কেনই বা এই উপকারটা করল? রহমত আলী অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন এবং নিজের দুর্বল ও ক্ষীণ কণ্ঠে বললেন, মনে রেখিস বাবা, উপরওয়ালা ভগবান কখনো তার সৎ বান্দাদের বিপদের সময় একা ছাড়েন না। আরিয়ান মনোযোগ দিয়ে তার বাবার কথাগুলো শুনল, কিন্তু তার অবচেতন হৃদয়ে কেবল একটি নির্দিষ্ট নামই বারবার উঁকি দিচ্ছিল, তানিয়া। পরের দিন স্কুলে পা রেখে আরিয়ান আর কোনো দিকে না তাকিয়ে সোজা তানিয়ার কাছে গিয়ে দাঁড়াল। তানিয়াকে দূর থেকে নিজের দিকে এমনভাবে দৃঢ় পদক্ষেপে আসতে দেখে তানিয়া মনের ভেতরে কিছুটা ঘাবড়ে গেল। আরিয়ান কোনো রকম ভনিতা বা ভূমিকা না করে সরাসরি তানিয়ার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমাকে সত্যি করে বলো, এই হাসপাতালের সমস্ত টাকা কি তুমি জমা করেছ? তানিয়া এই আকস্মিক প্রশ্নে কিছু মুহূর্তের জন্য একদম নিশ্চুপ হয়ে রইল। সে আরিয়ানের চোখের দিকে তাকাতে পারল না। তার চোখ দুটো অপরাধের মতো নিচু হয়ে গেল, আর তার এই নীরবতাই ছিল আরিয়ানের প্রশ্নের সবচেয়ে বড় জবাব। আরিয়ান একটি গভীর শ্বাস টেনে নিল এবং অত্যন্ত গম্ভীর স্বরে বলল,
তোমার কখনোই এমনটা করা উচিত হয়নি। তানিয়া সাথে সাথেই আত্মরক্ষার সুরে বলে উঠল, কেন? একজন বিপন্ন মানুষকে সাহায্য করে আমি এমন কি মারাত্মক ভুল করে ফেলেছি? আরিয়ানের গলার স্বর আবেগে আর অপমানে ভারী হয়ে এলো। আমি আমার জীবনে কখনোই কারো কাছ থেকে কোনো দয়াদাক্ষিণ্য নিয়ে বাঁচতে চাই না। তানিয়ার চোখ দুটো অভিমানে জলে ভরে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, দয়া করে এটাকে তুমি দয়া বলে ভুল করো না আরিয়ান, এটা তো দয়া নয়, এটা হলো। সে হঠাৎ করে থেমে গেল, কারণ সে নিজের মনের ভেতরের এই অদ্ভুত অনুভূতিটাকে প্রকাশ করার মতো সঠিক কোনো শব্দই খুঁজে পেল না। আরিয়ান অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আমার নিজের জীবনের লড়াইটা নিজে একাই লড়তে পারি, এর জন্য আমার জীবনে কারও কোনো সাহায্যের প্রয়োজন নেই। এই কথাগুলো ছুড়ে দিয়েই সে পেছন ফিরে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। তানিয়া একেবারে হতভাগ হয়ে ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার অনুভূতিপ্রবণ হৃদয়টা যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছিল। সেই তিক্ত দিনের পর থেকে তাদের দুজনের মাঝে দূরত্বের বিশাল এক অদৃশ্য দেয়াল তৈরি হতে লাগল। যেখানে আগে তাদের চোখের নীরব ভাষা এক হতো, এখন সেখানে শুধুই এক দম বন্ধ করা নীরবতা বিরাজ করছিল। যেখানে আগে একে অপরকে না বলেই সব বোঝার অদ্ভুত এক ক্ষমতা ছিল, এখন সেখানে কেবলই ভুল বোঝাবুঝির কালো মেঘ জমেছিল। এর কিছুদিন পর একদিন তানিয়াদের সেই সুবিশাল চৌধুরী ম্যানশনে একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বড় পার্টির আয়োজন করা হল। শহরের নামিদামি এবং অনেক বড় বড় প্রভাবশালী মানুষেরা সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন। সেই আড্ডার মাঝেই মিস্টার চৌধুরীকে কেউ একজন গোপনে এই খবরটা দিয়ে দিল যে তার একমাত্র আদরের মেয়ে তানিয়া ইদানিং স্কুলের এক ভিখারিসম গরিব ছেলেকে প্রচুর টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছে। এই কথা শোনা মাত্রই মিস্টার চৌধুরীর অহংকারী চেহারা রাগে একেবারে টকটকে লাল হয়ে গেল। কে সেই বস্তির ছেলে? তিনি অত্যন্ত কঠোর এবং রাগান্বিত গলায় তার কর্মচারীদের কাছে জিজ্ঞেস করলেন। খোঁজখবর নিয়ে কিছুক্ষণের মাঝেই মিস্টার চৌধুরীর লোকেরা আরিয়ানকে জোর করে চৌধুরী ম্যানশনে ডেকে নিয়ে এলো। আরিয়ান তার জীবনে প্রথমবারের মতো এত বড় এবং রাজকীয় একটি বাড়িতে পা রেখেছিল। চারদিকে কেবল দামি ঝাড়বাতি আর আভিজাত্যের চাকচিক্য ঠিকরে পড়ছিল, কিন্তু আরিয়ানের পা দুটো যেন অস্বস্তিতে একদম ভারী হয়ে আসছিল। সে যেইমাত্র ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করল, সে দেখল মিস্টার চৌধুরী অত্যন্ত রাগান্বিত ভঙ্গিতে ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছেন। তিনি আরিয়ানকে অত্যন্ত তাচ্ছিল্য ভরে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করার মতো করে দেখলেন এবং একটি অবজ্ঞাপূর্ণ কুটিল হাসির সাথে বলে উঠলেন, ও আচ্ছা, তো তুমিই হচ্ছ সেই নবাবজাদা ছিলে। আরিয়ান কোনো উত্তর না দিয়ে শান্তভাবে চুপ করে রইল। তোমার নিজের আসলে যোগ্যতাটা কি শুনি? মিস্টার চৌধুরী অত্যন্ত তীক্ষ্ণ এবং অপমানজনক ভাষায় আক্রমণ করে বললেন, আমার একমাত্র মেয়ের জীবনে অনুপ্রবেশ করার মতো এত বড় দুঃসাহস কি করে হলো তোমার? আরিয়ান আগের মতোই অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আমি নিজে থেকে কখনোই আপনাদের মেয়ের জীবনে প্রবেশ করতে আসিনি। আজকেও আমাকে আপনাদের লোকেরাই জোর করে ডেকে এনেছে। মিস্টার চৌধুরীর রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বললেন, তোমার তো আসলে অনেক টাকার লোভ ছিল, তাই না? আর ঠিক এই কারণেই তুমি এত চালাকি করে আমার মেয়ের কাছে ঘেঁষার চেষ্টা করছিলে। মিস্টার চৌধুরীর এই অপবাদে আরিয়ানের দুই চোখে যেন অপমানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে স্পষ্ট গলায় বলল, আমি আমার জীবনে কখনোই আপনাদের কাছ থেকে কোনো কিছু চাইনি। তুমি নিজে না চাইলেও আমার মেয়ের কাছ থেকে ঠিকই তো টাকাগুলো নিয়েছ। মিস্টার চৌধুরী পাগলের মতো চিৎকার করে উঠলেন, তোমাদের মতো নিচু স্তরের রাস্তার মানুষেরা সারা জীবন শুধু এমন বড় লোকদের ফাঁদে ফেলার সুযোগই খোঁজে। ঠিক এমন এক উত্তপ্ত মুহূর্তেই তানিয়া দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নেমে সেখানে চলে এলো। বাবা, আপনার অনেক হয়েছে, এবার দয়া করে থামুন, সে কাঁদ কাঁদ গলায় চিৎকার করে বলল। মিস্টার চৌধুরী রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠলেন, তুমি একদম চুপ করে থাকো তানিয়া। তোমার কি বিন্দুমাত্র কোনো ধারণা বা কাণ্ডজ্ঞান আছে যে তুমি আবেগের বশে কি মারাত্মক সব ভুল কাজ করছ? তানিয়া তার নিজের অবস্থানে অটল থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আমি কোনো ভুল কাজ করিনি বাবা। মিস্টার চৌধুরী এবার চরম কঠোর গলায় তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, হয় তুমি এখনই ঠিক এই মুহূর্তেই এই ভিখারি ছেলের সাথে তোমার যাবতীয় সব সম্পর্ক চিরতরে শেষ করবে, আর না হলে তুমি এই মুহূর্তেই আমার এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য বেরিয়ে যাবে। মিস্টার চৌধুরীর এই ভয়ঙ্কর হুমকিতে পুরো হলরুমের পরিবেশ একদম কবরের মতো শান্ত হয়ে গেল। তানিয়ার দুই চোখে বেদনার জল টলটল করতে লাগল। সে অসহায় দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকাল।
আরিয়ান এই পরিস্থিতিতে একটা শব্দও উচ্চারণ করল না। সে কেবল এক দৃষ্টে তানিয়াকে দেখতে থাকল। তার সেই চাহনিতে এক রাশ না বলা কষ্ট লুকিয়েছিল, কিন্তু তানিয়ার প্রতি তার কোনো ধরনের অভিযোগ ছিল না। কয়েক মুহূর্তের পিনপতন নীরবতার পর তানিয়া অত্যন্ত ধীরে এবং ভাঙা গলায় বলল, আরিয়ান, আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আমরা হয়তো আর কখনোই একে অপরের সাথে দেখা করব না। তানিয়ার মুখ থেকে এই বিদায়ের কথাটি শুনতেই আরিয়ানের বুকের ভেতর জমানো সব আশা যেন এক নিমিষেই কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সে নিজের প্রবল ইচ্ছাশক্তিতে নিজেকে সবার সামনে শক্ত করে সামলে নিল। সে কোনো আবেগ প্রকাশ না করে কেবল এতটুকুই বলল, ঠিক আছে, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। আর এই কথা বলেই সে সেখান থেকে পেছন ঘুরে দ্রুত পায়ে ওই প্রাসাদ ছেড়ে চলে গেল। সেদিন মাঝরাতে আরিয়ান উদ্দেশ্যহীনভাবে শহরের ফাঁকা রাস্তায় অনেকক্ষণ ধরে পাগলের মতো হাঁটতে থাকল। আকাশ ভেঙে তখন প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির প্রতিটি শীতল ফোঁটা যেন তার হৃদয়ের গভীরের জমাট বাঁধা কষ্টকে আরও বহু গুণে বাড়িয়ে দিচ্ছিল। সে মুখ তুলে খোলা আকাশের দিকে তাকাল, আর তার জীবনে প্রথমবারের মতো তার চোখের বাঁধ ভেঙে জল অঝরে বৃষ্টির সাথে মিশে বইতে লাগল। সে সেই দুর্যোগপূর্ণ রাতে নিজেকে নিজে প্রতিজ্ঞা করে বলল, এখন থেকে আমার জীবনে আর কারও কোনো প্রয়োজন নেই। আমি আমার নিজের ভাগ্য, নিজের পরিচয় সব কিছু আমার নিজের হাতেই নতুন করে তৈরি করব। অন্যদিকে তানিয়া চৌধুরী ম্যানশনে নিজের বিলাসবহুল ঘরে নিজেকে ভেতর থেকে দরজা আটকে বন্দি করে রেখেছিল। সে বিছানায় লুটিয়ে পড়ে ডুকরে ডুকরে কাটছিল। একসময় সে উঠে গিয়ে নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় দেখল, আর অত্যন্ত ধীর স্বরে আফসোস করে বলল, হায় ঈশ্বর, আমি আজ এটা কি করে ফেললাম। এরপর নদীর স্রোতের মতো সময় তার আপন গতিতে দ্রুত পার হতে লাগল। তাদের দুজনের জীবন নদী দুটি সম্পূর্ণ আলাদা এবং বিপরীতমুখী রাস্তায় চলতে শুরু করল। আরিয়ান নিজের ভেতরের সেই কষ্ট আর জেদকে কাজে লাগিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলল। দিনরাত এক করে অমানুষিক মেহনত, না কোথাও এক মুহূর্তের জন্য থামা, না কোনো পরিশ্রমে ক্লান্ত হওয়া। সে নিজের জীবনের সবচেয়ে বড় কষ্টটাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করল। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কেটে গেল। সেই পুরনো দিনের অভাবী আরিয়ান এখন শহরের বুকে একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছিল। চারপাশের অসংখ্য মানুষ এখন খুব সম্মানের সাথে তার নাম জানত। তার কাছে এখন প্রভাব, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই হাতের মুঠোয় ছিল। কিন্তু দিন শেষে তার হৃদয়ের এক গভীর কোণে সেই পুরনো শূন্যতা এখনও ঠিক আগের মতোই হাহাকার করত। একদিন সন্ধ্যায় আরিয়ান শহরের একটি অত্যন্ত নামিদামি 5 স্টার হোটেলে আয়োজিত একটি বড় বিজনেস ইভেন্টে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে গেল। চারদিকে চোখ ধাঁধানো আলো ছিল, সমাজের প্রতিষ্ঠিত অসংখ্য মানুষজন ছিল, আর ছিল আভিজাত্যের কোলাহল। আর ঠিক এমন এক ব্যস্ত মুহূর্তেই হঠাৎ করে তার নজর ভিড়ের মাঝে থাকা একটি নির্দিষ্ট চেহারার ওপর গিয়ে স্থির হয়ে পড়ল। সেই পরিচিত চেহারা, যা সে এতদিন শত চেষ্টা করেও তার স্মৃতি থেকে কখনো মুছে ফেলতে পারেনি। সে আর কেউ নয়, সে ছিল তানিয়া। কিন্তু আজকে তাকে দেখে বেশ অন্যরকম লাগছিল। এবার তার স্মৃতিতে জ্বলজ্বল করছিল বিবাহিত জীবনের প্রতীক সিঁদুর। তার সেই পুরনো চোখের চঞ্চল দীপ্তি একেবারেই নিভে গিয়েছিল, আর তার সুন্দর চেহারায় যেন আটকে ছিল একটি বিষণ্ণ এবং অসম্পূর্ণ হাসির রেখা। আরিয়ান সব কোলাহল ভুলে কেবল বিস্ময় নিয়ে তাকেই দেখতে থাকল। ঠিক সেই এক স্তব্ধ মুহূর্তে যেন গত হওয়া বছরের পর বছরের সেই সমস্ত পুরনো স্মৃতিগুলো তার চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা ওই একই চেহারা, কিন্তু আজ সে সেই পুরনো তানিয়া ছিল না, যাকে সে একদিন তার জীবনের সবচেয়ে বড় শান্তি বলে জানত। হঠাৎ করেই তানিয়ার আনমনা নজরও ভিড় ঠেলে আরিয়ানের ওপর গিয়ে পড়ল। দুজনেই একেবারে নিশ্চল হয়ে কয়েক সেকেন্ড পর্যন্ত অপলক দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তাদের চারপাশের কোলাহলময় সময়টা যেন জাদুর মতো থমকে গিয়েছিল। তারপর তানিয়া তার নিজের ভেতরের দ্বিধা কাটিয়ে ধীরে ধীরে পা ফেলে আরিয়ানের দিকে এগিয়ে এলো। তার সেই ক্লান্ত চোখে সেই পুরনো দিনের না পাওয়ার কষ্ট ছিল, কিন্তু আজকে তার সাথে একরাশ তীব্র অনুশোচনাও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কেমন আছো তুমি? কথা বলতে গিয়ে তানিয়ার গলাটা আবেগে খুব কাঁপছিল। আরিয়ান নিজেকে খুব শক্তভাবে সামলে নিয়ে অত্যন্ত নির্লিপ্তভাবে উত্তর দিল, আমি বেশ ঠিক আছি। কেবল ওই এতটুকুই কথা। না ছিল তার কণ্ঠে কোনো পুরনো অভিযোগের সুর, আর না ছিল নতুন করে কিছু জানার কোনো প্রশ্ন।
তানিয়ার দুচোখ এবং সত্যি সত্যি বেদনার জলে ভরে এলো। তুমি সত্যি সত্যি একেবারে বদলে গেছো, আরিয়ান। সে অত্যন্ত ধীরে এবং আক্ষেপের স্বরে বলল। আরিয়ান তার কথায় হালকা একটু মেকি হাসি হেসে বলল, সময়ের সাথে সাথে টিকে থাকতে হলে বদলানোর খুব প্রয়োজন ছিল। বেশ কয়েক মুহূর্তের এক অস্বস্তিকর নীরবতার পর তানিয়া হঠাৎ করেই বলে উঠল, আমি আমার জীবনে একদমই খুশি নই। তানিয়ার মুখ থেকে এই আকস্মিক কথাটি শোনার পর আরিয়ান এত বছর পর প্রথমবারের মতো তার চোখের দিকে একেবারে সোজা তাকাল। তানিয়ার গলাটা কান্নায় ভেঙে আসছিল। সে বলতে শুরু করল, পরিবারের চাপে যে মানুষের সাথে আমার বিয়ে হয়েছে তার সংসারে আমার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে, কিন্তু আমার মনের ভেতর সেই শান্তিটুকু একটুও নেই যা একদিন তোমার সাথে কাটানো মুহূর্তগুলোতে ছিল। আরিয়ান তার কথাগুলো শুনে একদম চুপ রইল। তার হৃদয়ের এক গভীর অতলে পাথর চাপা দিয়ে রাখা সেই পুরনো ভালোবাসা যেন আবার নতুন করে জেগে উঠছিল, কিন্তু সেই সাথে মনে পড়ে যাচ্ছিল গত হওয়া বছরের পর বছরের সেই দুঃসহ অপমান আর কষ্টের স্মৃতিগুলো। আমি সেদিন বোকার মতো তোমাকে হারিয়ে ফেলেছিলাম। তানিয়া এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে প্রকাশ্যে কাঁদতে কাঁদতে বলল, আর ঠিক তখনই আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা বুঝতে পেরেছি, যে মানুষের জীবনের আসল খুশি আসলে কিসে হয়। দীর্ঘক্ষণ পর্যন্ত তারা দুজনেই সেই কোলাহলের মাঝে একদম চুপ করে মুখোমুখি দাঁড়িয়ে রইল। শত শত মানুষের ভিড়ের মাঝে উপস্থিত থেকেও সেদিন তারা দুজনেই যেন পৃথিবীর সবচেয়ে একা দুজন মানুষ ছিল। এই ঘটনার কিছুদিন পর তানিয়া নিজের জীবনের সবচেয়ে সাহসী এবং বড় একটি সিদ্ধান্ত নিল। সে তার ওই অর্থহীন ও অসুখী বৈবাহিক সম্পর্কটি ডিভোর্সের মাধ্যমে চিরতরে শেষ করে দিল। সমাজের সমস্ত নিয়ম নীতি আর রক্তচক্ষুর বিরুদ্ধে গিয়ে সে এবার কেবল নিজের মনের কথাটাই মনোযোগ দিয়ে শুনল। সমাজ তাকে নিয়ে অনেক কটু কথা শোনাল, আশেপাশের মানুষজন তার দিকে জঘন্যভাবে আঙুল তুলল, কিন্তু এবার সে আর কাউকে বা কোনো কিছুকেই ভয় পেল না। এক মায়াবী সন্ধ্যায় আরিয়ান তার বিশাল কর্পোরেট অফিসের কেবিনে একা বসে কিছু ফাইলের কাজ করছিল। হঠাৎ তার কেবিনের ভারী দরজাটি খুব ধীরে ধীরে খুলে গেল, আর ভেতরে পা রাখল তানিয়া। এবার তার চোখে সেই আগের মতো কোনো সংশয় বা ভয় ছিল না। সেখানে কেবল ছিল চরম সত্যি আর ভালোবাসার এক পবিত্র ছায়া। সে অত্যন্ত ধীর পায়ে আরিয়ানের টেবিলের ঠিক কাছে এসে দাঁড়াল এবং দ্বিতীয় কোনো কিছু না ভেবেই তার সামনে চেয়ারে বসে পড়ল। তুমি কি আমাকে তোমার জীবনে ফিরে আসার জন্য আরও একটি শেষ সুযোগ দিতে পারো? তানিয়ার গলার স্বর ছিল একেবারেই শান্ত এবং সমর্পিত। আরিয়ান স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড পর্যন্ত তাকে অবাক দৃষ্টিতে দেখতে থাকল। তার চোখের সামনে আজ সেই অহংকারী মেয়েটির বদলে সেই মেয়েটিই বসেছিল যে একদিন তার চরম বিপদের দিনে নিজের নাম গোপন রেখেই তাকে বিশাল এক সাহায্য করেছিল, যে পরিস্থিতির শিকার হয়ে তাকে ছেড়েও চলে গিয়েছিল, আর আজ সব বাধা পেরিয়ে আবার তার কাছেই ফিরেও এসেছিল। তুমি আজ সব ছেড়ে আমার কাছে ফিরে কেন এলে? আরিয়ান অত্যন্ত ধীরে এবং অনুভূতির সাথে জিজ্ঞেস করল। তানিয়ার দুই চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে লাগল। কারণ আমি আজ আমার জীবনের সবটুকু দিয়ে বুঝতে পেরেছি যে প্রকৃত ভালোবাসা আসলে কাকে বলে। সে আবেগে কাঁপতে কাঁপতে আরও বলল, যদি তুমি মনে করো যে আমার ওই ভুল সিদ্ধান্তের জন্য আমাকে তোমার শাস্তি দিতে হবে, তবে তুমি যা খুশি শাস্তি আমাকে দিয়ে দাও, কিন্তু দয়া করে আমাকে তোমার জীবন থেকে আর দ্বিতীয়বার হারিয়ে যেতে দিও না। তানিয়ার এই আকুতি শুনে আরিয়ানের নিজের চোখও আর বাঁধ মানল না, জলে ভরে এলো। সে নিজের চেয়ার থেকে উঠে সামনে এগিয়ে গিয়ে তানিয়ার হাত দুটো শক্ত করে ধরে নিল। তাহলে কথা দাও, এবার আর মাঝপথে আমাকে কখনো একা ছেড়ে যাবে না। তানিয়ার সাথে সাথেই কান্না ভেজা হাসি মুখে মাথা নাড়ল। না, আর কক্ষনো না। আর ঠিক সেই জাদুকরী মুহূর্তেই তাদের মাঝে থাকা বছরের পর বছরের জমে ওঠা সমস্ত দূরত্ব, সীমাহীন কষ্ট আর একটি অসম্পূর্ণ প্রেমের গল্প সব কিছু একটা সুন্দর সমাপ্তির মাধ্যমে শেষ হয়ে গেল। তানিয়া অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আরিয়ানকে চিরকালের জন্য আপন করে নিয়েছিল। সত্যি বলতে, কখনো কখনো আমাদের এই জটিল জীবন আমাদের খুব দেরিতে হলেও সঠিক রাস্তাটা ঠিকই দেখায়, কিন্তু মনের ভেতর যদি সত্যিকারের ভালোবাসা আর সাহস থাকে, তবে অতীতের করা সবচেয়ে ভুল সিদ্ধান্তকেও সুন্দরভাবে শুধরে নেওয়া যায়।